সময় হলে করবো ড্যাড। রিহান চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। মাথা তার ঘুরছে, স্থির পায়ে দাঁড়িয়ে থাকতে পারছে না, ঢুলাঢুলি করছে। টেবিলে থাকা ফোন জিন্সের প্যাকেটে ঢুকিয়ে নিল। তুমিন ব্যস্ত পায়ে এসে রিহানকে ধরে বলল, কোথায় যাচ্ছ ব্রো? এই অবস্থায় তুমি ড্রাং। তোর ভাবির কাছে। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো, ছাড় আমায়, যেতে দে। এইভাবে তো যেতে পারবে না, অনেক রাত হয়েছে, কালকে না হয় যেও। আমি এখনই যাব, হোক রাত। আই ডোন্ট কেয়ার। ড্রাইভারকে নিয়ে যাও, গাড়ি চালাতে পারবে না, আমি গাড়ি অবধি দিয়ে আসি। ওকে। রিহান বাড়ি থেকে বের হতে নিয়ে থামলো। মহিদুল মির্জাকে মাতাল কণ্ঠে বলল, ড্যাড, তুমি এখন একা ড্রিঙ্ক করো, আমি তোমার বৌমার কাছে যাই। মহিদুল সম্মতি দিল। মাতাল কণ্ঠে বলল, ওকে মাই সান। ঢুলুঢুলু পায়ে গাড়ি থেকে নামলো রিহান। শব্দ করে গাড়ির দরজা লাগিয়ে এক পা দু পা করে এগিয়ে বলল, যাও, বাড়ি যাও নবীন। আচ্ছা স্যার বলে নবীন চলে গেল। রিহান মহুয়ার ফ্ল্যাটের দরজার সামনে এলো। কেচি গেইটে এখনো তালা দেওয়া হয়নি। রিহান দরজায় সব ভর দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে পকেট হাতড়ে ফোন বের করলো। মহুয়াকে কল লাগালো। একবার দুবার তিনবারে মহুয়া ফোন রিসিভ করলো। মহুয়া কিছু বলার আগে রিহান মাতাল কণ্ঠে বলল, দরজা খুলুন, আমি আপনার বাড়ির দরজার সামনে। দরজা না খুললে আজ দরজা ভেঙে আপনার বাড়িতে ঢুকবো। মহুয়া বিছানা থেকে উঠে বসলো। চোখ কষলে অবাক স্বরে বলল, এত রাতে আপনি আমার বাসার সামনে কি করছেন? রিহান প্রতি উত্তর দিল না। টপ করে ফোন কেটে দিল। মহুয়া কোনো দিশা না পেয়ে বিছানা থেকে উঠে সদর দরজায় এলো। দরজা খুলল। রিহান সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর হুমড়ি খেয়ে ঢুকে গেল। এলোমেলো পায়ে দরজার সিটকিরি লাগালো। মহুয়া বড় বড় চোখ করে রিহানকে দেখছে। চুল এলোমেলো, সাদা শার্টের ইন নষ্ট হয়ে গেছে, চোখ জোড়া ঘোলাটে। মহুয়ার আজ ভয় লাগছে। পাশের ঘরে মন ঘুমিয়ে একটু যদি আজ করতে পারে, যতই হোক বড় বোন সে। রিহানকে কোনো গন্ডগোল করার আগে রিহানের হাত মহুয়া ধরে টেনে নিজের রুমে নিয়ে গেল। দরজা লাগালো। কণ্ঠে কঠোরতা এনে বলল, মদ খেয়েছেন? রিহান মহুয়ার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। মহুয়ার দিকে এগিয়ে বলল, মদ খাইনি তো, ড্রিঙ্ক করেছি। হাতের আঙ্গুল দিয়ে দেখালো কতটুকু খেয়েছে। মহুয়া কঠোর চোখ মুখ করে থাকলেও রিহানের জবাবে ঠোঁট প্রসারিত হলো। রিহান মহুয়ার অতি নিকটে এলো। মহুয়া বিচলিত হয়ে সরতে নিল। তার আগে রিহান মহুয়াকে ধরে ফেললো। নিজের সাথে মহুয়াকে চেপে ধরলো। কৌতূহল সেরে বলল, একটা চুমু খাই? তোমার একটা চুমু খেলে তুমি কি খুব রাগ করবে মহুয়া? ফ্যাল ফ্যাল চোখে মহুয়া রিহানের দিকে তাকালো। রিহানও তার ওই দিকে তাকিয়ে। মহুয়া ভীত কণ্ঠে কিছু আওড়াতে নিল। তবে আওড়ানোর আগে রিহানের ওষ্ঠদ্বয় মহুয়ার অধর ছুঁয়ে ফেলল। মহুয়ার সর্বাঙ্গ কম্পিত হলো। রিহান উন্মাদের মতো মহুয়ার অধরে গভীর স্পর্শ এঁকে দিতে লাগলো। মহুয়া কম্পিত হাতে রিহানকে দূরে সরানোর চেষ্টা করেও পারল না। উপায়ন্তর না পেয়ে মহুয়া শক্ত হাতে রিহানের চুল খামছে ধরল। রিহান একসময় হাঁপিয়ে ঠোঁট ছেড়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মহুয়া ভারী নিঃশ্বাস ফেলছে। মহুয়ার উষ্ঠ পুনরায় ছুলো। প্রগাঢ় করে চুমু খেলো। মহুয়ার গলদেশে মুখ গুজে মহুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে অস্পষ্ট স্বরে বলল, ভালোবাসি মহুয়া। রিহান মুহূর্তে অচেতন হয়ে মহুয়ার উপর তার সব ভর ছেড়ে দিল। মহুয়া দু হাতে রিহানকে ধরে নিল। মেঝেতে বসলো। রিহানের চুল এলোমেলো করে দিল। রিহানের কানের দিকে ঝুঁকলো। তারপর ফিস ফিস কণ্ঠে মহুয়া বলল, আমিও তোমায় ভালোবাসি রিহান। রাত 2টোর দিকে মেন্টাল হসপিটাল থেকে ডক্টর শিমুলের কল এলো মহুয়ার ফোনে। রিহান তখনও মহুয়ার কোলে অর্ধচেতন। মহুয়ার হাতের নাগালের বাইরে তার ফোন। বিছানের এক কোণায় ফোন বাজছে। পুনরায় রিহানকে কোনো রকমে মেঝে থেকে উঠানোর চেষ্টা করলো মহুয়া। এইবার চেষ্টার আলো মিলল। রিহানের দুহাত মহুয়ার গলা পেঁচিয়ে আছে। রিহানকে মেঝে থেকে উঠিয়ে সাবধানে বিছানার এক প্রান্তে শুইয়ে দিল। রিহান মহুয়ার গলা জড়িয়ে রাখা অবস্থায় বাচ্চা সুলভ কণ্ঠে বারংবার রিহান বলছে, ভালোবাসি মহু, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। মহুয়া রাগ করতে চেয়েও পাচ্ছে না। বুক তার দ্রিম দ্রিম করছে। রিহানের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। রিহানের হাত সরানোর চেষ্টা করে বলল, হ্যাঁ জানি, আপনি আমায় ভালোবাসেন রিহান। এবার আমার গলা ছাড়ুন, ফোন বাজছে। রিহান দ্রম করে রেগে গেল। দু হাতে আরও শক্ত করে গলা পেঁচিয়ে ধরল।
ভাঙা কণ্ঠে বলল, জানি মানে কি? ভালোবাসার জবাব দিতে হয় ভালোবাসার স্বীকারোক্তি দিয়ে। আগে আমার ভালোবাসার উত্তর দাও। মহুয়ার ললাট ঈষৎ কুঁচকুলো, তারপর বলল, এখন দিতেই হবে? ফোন বাজছে, আগে কথা বলে আসি। না, আগে উত্তর। কঠোর কণ্ঠস্বর রিহানের। পকেট হাতড়ে রিহান ফোন বের করলো, ফোনের রেকর্ড অন করে বলল, বলো। আজ আমার ফোনও সাক্ষী থাকবে। যদি কখনো অস্বীকার করো, বলো প্রমাণ দাও, তখন আমি তোমার ভয়েস রেকর্ড শোনাবো। রিহানের পাগলামো উপনায় মহুয়া মুচকি হাসলো। মহুয়া চেষ্টা করলো কণ্ঠে কঠোরতা আনতে, তবু আজ পেরে উঠছে না। আমতা আমতা করে বলল মহুয়া, আ- আ- আমি আপনাকে ভালোবাসি রিহান। রিহান দৃঢ় দৃষ্টি মহুয়ার পানে নিবেদন করলো, ধমক সুরে বলল, আপনাকে কি? হ্যাঁ, আপনাকে কি? তুমি বলো। এবারে মহুয়ার লজ্জা লাগছে। সে হুট করে হাতের আজলায় রিহানের দুই চোখ ঢাকলো। রিহান উৎকণ্ঠা স্বরে বলল, কি করছো? মহুয়া প্রতি উত্তরে কিছু না বলে চোখ ধরেই রিহানের কানের দিকে ঝুঁকে ফিস ফিস কণ্ঠে ধীরে ধীরে বলল। আমিও তোমায় ভালোবাসি রিহান। রিহান চোখে আসলো, অষ্টের দু প্রান্ত প্রসারিত হলো, মনের প্রশান্তিতে বুক শীতল হয়ে এলো। আহ্লাদি স্বরে বলল। তুমি কি আরেকবার বলবে এই কয়েকটা শব্দ, মহু? মহুয়া রিহানের চোখের বাঁধন সরিয়ে দিল, পুনরায় ফিস ফিস কণ্ঠে বলল। ভালোবাসি রিহান, আমিও তোমায় খুবই ভালোবাসি। উচ্ছ্বাসে রিহান গলা ছেড়ে মহুয়াকে জাপটে ধরলো, খুশি খুশি কণ্ঠে বলল। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি আমি তোমায়, মহু। সময় নিয়ে রিহান মহুয়াকে ছাড়লো। মহুয়া বসা থেকে উঠল, বিছানার আরেক প্রান্তে গিয়ে হাতে ফোন তুলে নিল। ডক্টর শিমুলকে মহুয়া কল লাগালো। 1 মিনিটের মাথায় ফোন রিসিভ করলো। ওপাশ থেকে ডক্টর শিমুল বলল। কেমন আছো হুমায়রা? সব ঠিকঠাক? বেশ যাচ্ছে। আপনার কি খবর আঙ্কেল? এত রাতে আপনার কল? মা ঠিক আছে তো? ভালো খবর আছে তোমার জন্য, তাই তোমাকে আর অপেক্ষা করাতে ইচ্ছা হলো না। তোমার মায়ের শরীরের কন্ডিশন এখন প্রায় পুরোপুরি ভালো, 98% এখন সুস্থ। তুমি চাইলে বাকিটুকু ট্রিটমেন্ট তোমার বাসা থেকে করতে পারো। এত বছর পর মায়ের সুস্থতার খবর পেয়ে মহুয়ার চোখ পানিতে ভরে গেল। ক্রন্দন কণ্ঠে আওড়ালো। সত্যি বলছেন আঙ্কেল? মা ঠিক হয়ে গেছে? আমার মা আমার নাম ধরে ডাকবে, ভাত খাইয়ে দিবে, আমার সঙ্গে ঘুমাবে, আমার চুল পেতে দিবে? হ্যাঁ, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। এখন আমার ভিজিটিং টাইম। আচ্ছা আঙ্কেল। মহুয়া ফোন কেটে টেবিলের উপর ফোন রেখে রিহানের দিকে এলো। রিহান আদো শোয়া, মহুয়ার দিকে ঘোলাটে চোখে তাকিয়ে। মহুয়া রিহানের পাশে এসে বসলো, বলল। তোমার ফোন কোথায় রেখেছো? রিহান বালিশের নিচ থেকে তার ফোন বের করলো, মহুয়ার দিকে এগিয়ে দিল। মহুয়া ফোন নিল না, বরং গম্ভীর মুখে বলল। তুমিনকে ফোন দাও। রিহান ভ্রু কুঁচকে বলল। ঠিক আছে। রিহান কম্পিত হাতে তুমিনকে কল করলো। তুমিন সঙ্গে সঙ্গে ধরলো, তারপর বলল। কোথায় তুমি ব্রো? আমি এখনই তোমায় ফোন করতাম, ড্যাডের জন্য অতক্ষণ হয়ে ওঠেনি। রিহান উচ্চারণ করে কিছু বলতে নিল। মহুয়া তার থেকে ফোন কেড়ে নিয়ে বলল। তুমি কোথায় তুমিন? আমার বাসায় এখন আসতে পারবে? তুমিন ভরকালো, তারপর বলল। বাসায় আছি ভাবি, আসতে পারবো। আচ্ছা, সঙ্গে গাড়ি নিয়ে এখন আসো। রিহানের কাছে ফোন এগিয়ে দিল মহুয়া। রিহান ফোন হাতে নিয়ে কৌতূহল কণ্ঠে বলল। তুমি কি এখন আসতে বললে কেন? তোমায় বাড়ি নিয়ে যাবে, তাই। না, আমি যাব না। কি করবে তাহলে এখানে? তোমার সাথে সারা রাত জেগে গল্প করব। না, এখন তুমি বাড়ি গিয়ে রেস্ট করবে। রিহান হুট করে প্রশ্ন করলো, অভিমান কণ্ঠে বলল। আজকে আমার জন্মদিন ছিল, মহু। তুমি আমায় কোনো গিফট দিলে না। তোমার ড্যাড পার্টি দিয়েছে আজ তোমার জন্মদিন উপলক্ষে। বেশ বড়সড় করি, অনেক গিফট এসেছে। তারপরেও তোমার আমার থেকে গিফট আদায় করতে হবে? ওসব গিফট আমার চাই না। আমার তোমার থেকে গিফট চাই, সেটাও এখন। দেওয়ার মতো মহুয়ার কাছে এখন কিছুই নেই। আজকের এই দিনটাতে রিহানকে কষ্ট দিতে মন সায় দিল না মহুয়ার। বিদায় মহুয়া রিহানের ললাটের মধ্যভাগে ছোট করে চুমু খেলো। রিহানের চুল এলোমেলো করে দিয়ে চিন্তিত কণ্ঠে বলল। হয়েছে, এবার গুড বয়ের মতো বাড়ি গিয়ে রেস্ট করবে। বড্ড ক্লান্ত লাগছে তোমাকে রিহান। সবে মাত্র সাদা ভাতে চিংড়ি মাছের তরকারি নিল মহুয়া।
তখনই ডাইনিং টেবিলের উপরে রাখা ফোনের স্ক্রিনে আলো জ্বলে উঠল। ভাত মাখা থামিয়ে ফোনের দিকে তাকালো মহুয়া। আলো জ্বলছেই। মহুয়ার মা খেতে খেতে বললেন, ফোনটা ধর, দরকার হয়তো, তাই বারবার ফোন দিচ্ছে। মায়ের কথা গ্রাহ্য করার উপায় পেল না মহুয়া। ফোনের পাওয়ার বাটন অফ করে খাওয়ায় মনোনিবেশ করলো। ভাত মুখে পুরেই বলল, তোমার হাতের সুস্বাদু মজার খাবারগুলো আগে খেয়ে নিই, পরে দেখা যাবে মন একাই সব শেষ করে ফেলেছি। আমি আফসোস করতে চাই না মা। যতই বড় বড় বুলি আওরাক না কেন মহুয়া, তার মন খুঁতখুত করছে রিহানের ফোন ধরার। মা সামনে দেখে ধরতে পারছে না, এক প্রকার লজ্জা পাচ্ছে। তাদের সম্পর্কটা এখন তুমি তুমি, আগের মতো কথা কাটাকাটি নেই। মাকে বাড়ি এনেছে মহুয়া 2 সপ্তাহ হলো, এখনো অন্য প্রসঙ্গে মায়ের সাথে তার কথা হয়নি। সারাদিন খোশ গল্পে মায়ের সাথে মজে ছিল। দুপুর 2টো এখন। মহুয়া প্রগ্রাসে প্লেটের সবটুকু ভাত খেলো। বাম হাতে ফোন নিয়ে এটো হাতে টেবিল থেকে উঠে গেল। পানি খেলো না, তাড়াহুড়ো করে নিজের রুমের দিকে এগিয়ে শুধালো, আমার খাওয়া শেষ মা, আমি এখন যাই। হাতটা তো ধুয়ে যা, এটো হাত। বাম হাতে ফোন ধরলো মহুয়া। কানে ফোন ধরতে উৎকণ্ঠা রিয়ানের। কোথায় ছিলে? কয়টা ফোন করেছি দেখেছো? দেখেছি, কোনো দরকার ছিল? এতগুলো কল সচরাচর করো না। মিনমিন কণ্ঠে আওড়ালো মহুয়া। রিহানের কণ্ঠ শীতলে পরিণত হলো। এখন বের হতে পারবে? তোমার সাথে লাঞ্চ করতে ইচ্ছে করছে। এখন? হ্যাঁ, আসবে? আমি এখনো না খেয়ে মহু। মহুয়া সময় নিয়ে ভাবতে লাগলো, অতঃপর বলল, আচ্ছা, ফ্রেশ হয়ে বের হচ্ছি। আচ্ছা, আমি তোমার অপেক্ষা করছি মহু। কলেজের রাস্তা পেরিয়ে মুন বাসায় যাওয়ার রাস্তা ধরলো। এলোমেলো চোখে চারদিক পর্যবেক্ষণ করছে সে। ভিড়ের মাঝে কাউকে খোঁজার চেষ্টা। মনের মন খারাপ হচ্ছে। তুমিনকে কয়েকদিন থেকে সে দেখছে না। আগে প্রায়ই ওই রাস্তায় তুমিনের সাথে দেখা পেত। তুমিনের দেখা পেত। একটু আধটু হলেও কথা হতো। পিপাসিত কণ্ঠে বলে উঠল মুন, তুমি কোথায় তুমি? আমি কি ভুলে গেলে? আমি ভীষণ মিস করছি তোমায়। চঞ্চল পায়ে বাড়ি থেকে বের হলো মহুয়া। কয়েক সেকেন্ডের মধ্যে রিহানের দেখা মিলল। রিহান গাড়ি থেকে নেমে গাড়ির জানালা থেকে নবীনকে বলল। সোজা বাসায় যাও নবীন। রিহান মহুয়ার দিকে এগিয়ে এলো। হাত ঘড়িতে চোখ বুলিয়ে বলল। লেট করে ফেললাম কি? মহুয়া ছোট্ট করে বলল। না। রিহান চট করে মহুয়ার হাত ধরলো, সামনে এগিয়ে বলল। চলো যাওয়া যাক। মহুয়া উৎকণ্ঠা সুরে বলল। এটা রাস্তা, হাত ছাড়ো, কেউ দেখে ফেলবে। রিহান নির্বিকার কণ্ঠে উত্তর দিল। দেখুক। তবুও মহুয়া কম্পিত কণ্ঠে বলল। কোথায় লাঞ্চ করবে ভাবলে? এখনো ভাবিনি, আজ বরং তোমার পছন্দের হোটেলে খাওয়া যাক। তুমি কি বলো? চোখে হেসে বলল রিহান। মহুয়া ধীর দৃষ্টিতে তা অবলোকন করে নিল, এমনভাবে যেন সে চোখের ক্যামেরায় বন্দি করে নিল এই সুন্দর দৃশ্যটি। মহুয়া কৌতূহলী স্বরে বলল। হেঁটে যাবে নাকি রিক্সায়? বরাবরের মতো চোখে হেসে বলল রিহান। তুমি যেভাবে যেতে চাও। মহুয়ার বুক কম্পিত হতে লাগলো। ছেলেটার এইভাবে হাসতে হবে কেন? মহুয়া একটা রিক্সা দাঁড় করালো। এই ভ্যাপসা গরমে আর হাঁটতে ইচ্ছে হলো না। বাকি পথ রিক্সায় যাওয়াই বরং ভালো। প্রথমে মহুয়া রিক্সায় উঠলো। রিহান মহুয়ার দেখা দেখি সেও উঠলো। রিক্সার হুড দিয়ে দিল রিক্সা চালক। রিক্সা চালক রিক্সা চালাতে শুরু করলো। রিহান মহুয়ার হাত নিজের হাতের আঙুলে পেঁচিয়ে নিল। হালকা বাতাস বইছে। মহুয়ার ছোট ছোট চুল বাতাসে দুলছে। রিহান মহুয়ার কাঁধে মাথা রাখলো। কাঁধে মাথা রেখেই মহুয়ার চুল ঠিক করে দিচ্ছে বারংবার। মহুয়া সরতে চেয়েও পারছে না। রিহান মহুয়ার দিকে মুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে বলল। তোমার সাথে থাকলে আমার এত শান্তি লাগে কেন মহু? আলিয়া বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছেন তার বাড়ির চারদিকে লম্বা চওড়া ফর্সা একটা ছেলে বাড়ির পাশে ঘুরঘুর করছে। সেটাও মহুয়া বাসায় থাকাকালীন। মহুয়া বাসায় না থাকলে আবার ছেলেটাকে দেখা যায় না। তিনি আপন মনে এসব ভেবে ভেবে জানালার পর্দা লাগাচ্ছেন। এরই মধ্যে বাড়ির সামনে এসে একটা রিক্সা থামলো। আলিয়া টুক করে জানালা ফাঁক করে বাইরে তাকালেন। এই তো সেই ছেলে যে কিনা এই বাড়ির আশেপাশে ঘুরঘুর করে। মহুয়ার সাথে এক রিক্সায় ছেলেটার পরনে আকাশি রঙের শার্ট, কালো জিন্স। দুজনেই এক রিক্সা থেকে নামলো। রিহান জিন্সের পকেট থেকে রুমাল বের করে ব্যস্ত পায়ে মহুয়ার সম্মুখে এসে তার মুখমণ্ডলের ঘাম যত্ন সহকারে মুছে দিচ্ছে। আলিয়া পূর্ণ দৃষ্টিতে তাদের দুজনকে দেখছে। ঘাম মুছে রুমাল পকেটে ঢুকালো রিহান। তারপর বলল। এবার যাও বাড়িতে।
মাথা নাড়িয়ে রিহানের কথায় মহুয়া সম্মতি দিল। বাড়িতে ঢোকার আগে মিনমিন কণ্ঠে মহুয়া বলল, সাবধানে যাও, বাড়িতে পৌঁছে আমায় একটা টেক্সট করো। রিহানের গম্ভীর মুখ, রিহানের মৃদু হাসিতে যেন প্রাণ ফিরে পেল মহুয়া। ছেলেকে আমার বেশ পছন্দ হয়েছে। তা নাম কি ছেলের? আলিয়ার এমন আচমকা প্রশ্নে এক মুহূর্তের জন্য মাথা ভনভন করে উঠল মহুয়ার। হাতে থাকা তোয়ালে খসে মেঝেতে পড়ে গেল। সদ্য ঠান্ডা পানিতে মুখ ধুয়ে এসেও মহুয়ার কপাল ঘামছে। মহুয়ার নিজেকে স্বাভাবিকভাবে মায়ের সামনে উপস্থাপন করার চেষ্টা করলো। তৎলানো কণ্ঠে বলল, কোন ছেলে মা? কার কথা বলছো? কে আবার? যার সাথে রাতে ফিসফিস করে কথা বলছিস? ভাবিস মা কিছুই বুঝতে পারে না, তাই না? মহুয়ার লজ্জায় চোখের আকার শুরু হয়ে এলো। রাতে আলিয়া মহুয়ার সাথে ঘুমান, যার দরুন রাতে রিহানের সাথে ফিসফিস কণ্ঠে কথা বলে সে। লজ্জায় মহুয়া তৎলানো কণ্ঠে শুধালো, নাম রিহান মা। আলিয়ার হাসি মুখ কেমন যেন নেতিয়ে গেল মহুয়ার কথা শুনে। ললাট কুঁচকে এলো ঈষৎ। গম্ভীর স্বরে বলল, ছেলের বাবার নাম কি? মুহিদুল মির্জা। আলিয়া আলু কাটা থামিয়ে ফেললো মুহূর্তেই। মুখে নেমে এলো আধার, চোখে পানি এলো, কণ্ঠ কম্পিত হতে লাগলো। মেয়েকে আজ অনেক কড়া কথা শোনাতে ইচ্ছে করলো আলিয়ার। এত ছেলে পৃথিবীতে থাকতে মেয়ে এমন একটা ছেলের সাথে সম্পর্কে জড়ালো, যেই ছেলে কিনা। নাক ছিটকালেন আলিয়া। মেয়েকে কি করে প্রথম থেকে শেষ পর্যন্ত বলবেন? মনে মনে কথা গুছাতে শুরু করলেন, তবে কণ্ঠে কথা বেরোতেই চাইল না। চিন্তিত হলেন, দলা পাকিয়ে যাচ্ছে তার সব। চেয়ার থেকে উঠে গেলেন। মহুয়ার দু চোখ মেঝেতেই নিবদ্ধ। বোকা মেয়ে কি আদৌ জানে তার মায়ের ভিতরে তুমুল ঝড় বয়ে যাচ্ছে? বিকাল থেকেই রুমের দরজা বন্ধ করে আছেন আলিয়া। বার কয়েক মাকে ডেকে গেছে মহুয়া। প্রতিবার আলিয়া ঘরের ভিতর নীরব দর্শকের ভূমিকা পালন করে গেছেন। মহুয়ার চিন্তা হচ্ছে, হঠাৎ করে তার মায়ের আবার কি হলো? রিহানের পরিচয় শোনার পর থেকে মা অদ্ভুত আচরণ শুরু করেছে। মায়ের রুমের দরজায় পুনরায় ঠকঠক আওয়াজ করলো মহুয়া। এবার মহুয়াকে নিরাশ করলেন না আলিয়া, দরজা খুলে দিলেন। ভেতরে গিয়ে বিছানার এক প্রান্তে সে বসলেন। মহুয়া মায়ের সাথে ঘেঁষে বসলো। মহুয়া চিন্তিত স্বরে বলল, কি হয়েছে মা? শরীর খারাপ লাগছে? মহুয়ার এই কথার উত্তরে তিনি অদ্ভুত প্রশ্ন করে বসলেন। রিহানের ব্যাপারে তুমি কতটুকু জানো মহুয়া? মহুয়ার ভ্রু কুঁচকে এলো। মা হঠাৎ এমন অদ্ভুত প্রশ্ন করছে কেন? মা তো তাকে সবসময় তুই করে বলে, তাহলে আজ কেন তুমি বলছে? কথা বলার শেষে নামের বদলে মা না বলে মহুয়া বলছে। মহুয়া ক্ষীণ কণ্ঠে বলল, জীবনসঙ্গী নির্বাচনে যতটুকু জানতে হয় মা, এই যেমন রিহানের পড়াশোনা শেষ করেছে 1 বছর আগে, বাবার বিজনেসে হেল্প করছে, বাবা ঢাকার মেয়র, 2 ভাই, মা গৃহিণী, এইটুকু। ব্যাস এইটুকুই? মায়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো মহুয়া। মাকে আজ তার রহস্যময়ী নারী মনে হচ্ছে। কথার মধ্যে যেন রয়েছে কত পেঁচ, কত কাহিনী লুকিয়ে। মা তো তার সহজ সরল। তাহলে একটা সম্পর্ক করতে এইটুকু তথ্যই তো যথেষ্ট মা। উম মোটেও এইটুকুই যথেষ্ট নয়। প্রত্যেকটা মানুষের একটা অতীত থাকে মহুয়া, কারো ভালো আবার কারো খারাপ। তুমি রিহানের অতীত জানোই না। বোকা মেয়ে, তোমাকে তো জানাইনি রিহান। জানবে কিভাবে? বোকার মতো একটা ধর্ষককে মন দিয়ে বসে আছো। স্যাত করে বুকের বাপাশে জ্বলতে লাগলো মহুয়ার, যেন কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো। মা কি বলছে এসব? রিহান রিপিস, তার দ্বারা একটা মেয়ের জীবন নষ্ট হয়েছে। সেটাও করেছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা, যাকে কিনা সে মনে প্রাণে ভালোবাসে। কই, তাকে তো দেখে এমন মনে হয় না। মহুয়ার বুক কাঁপতে লাগলো। চোখের অশ্রুদানা নিজের অস্তিত্বে ফুটে উঠতে লাগলো। মাথা ঘুরতে লাগলো। বিছানা থেকে পড়ে যেতে নিল দ্রুত গতিতে। দুহাতে বিছানার চাদর খামচে ধরল মহুয়া। তার এত কষ্ট হচ্ছে কেন? আলিয়া নির্বিকার চিত্তে বসে আছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মহুয়ার। জল থেকে মাছকে ডাঙ্গায় রাখলে মাছ যেরকম ভাবে ছটফট করে, মহুয়াও সেই রকম ভাবে ছটফট করছে। প্রায় অতি কষ্টে বলল, কি বলছো মা? তুমি ফান করছো তাই না আমার সাথে? প্লিজ বলো, এটা ফান মা। আলিয়া নরম হলেন না। মেয়ের জীবন সে নষ্ট করতে পারে না। রিহান একটা মেয়ের জীবন নষ্ট করেছে 7 বছর আগে। সে বললেই এই চিরসত্য মিথ্যা হবে না। মেয়ের যতই কষ্ট হোক বলতে হবে তাকে। সে বলবে। তিনি পুনরায় কঠিন কণ্ঠে বললেন, এটাই সত্য মহুয়া। সে একজন রেপিস্ট। একটা মেয়ের জীবন নষ্ট করেছে সে। যখন সেই মেয়ে মামলা করে,
রেহান বিদেশে পালিয়ে যায়। মজার ব্যাপার কি জানো, তোমার বাবার উপর এই রেপের তদন্তের ভার পড়েছিল। এটাই তোমার বাবার জীবনের শেষ তদন্ত ছিল। তোমার বাবা এই তদন্ত করতে গিয়েই খুব বাজেভাবে খুন হয়েছিল। তুমি ভুল চয়েস করেছো মহুয়া, জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে ভুল করেছো তুমি। তুমি একটা ধর্ষককে ভালোবেসেছো, যাদের কিনা সমাজ ঘৃণা করে। মহুয়া কান ধরে চিৎকার করে কেঁদে উঠল। সে বিশ্বাস করতে পারছে না, মস্তিষ্ক মানতে চাইছে না। মাথার মগজ তার দপদপ করছে। নিজের চুল দু হাতে খামচে ধরলো। একটু পর পর চিৎকার করে উঠল। আলিয়ার চোখে নোনা জল। তিনি মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন না, নীরব দর্শকের মতো দেখে চলেছেন। মহুয়া ফুপিয়ে চিৎকার করে কেঁদে উঠল। যাকে ভালোবাসলো সে একটা রেপিস্ট। বাবার খুন এই তদন্তের মাধ্যমে। বিছানার চাদর খামছে মুখ গুজে কাঁদতে লাগলো মহুয়া। কান্নারত কণ্ঠে অস্পষ্ট স্বরে মহুয়া শুধালো, আমি তোমার কি ক্ষতি করেছিলাম রিহান? ভোর প্রায় 5টা বাজতে চলল। মহুয়ার দু চোখের পাতায় ঘুম নেই। সারা রাত নির্ঘুম থাকার কারণে চোখ যুগলের কার্নিশ ফেপে গেছে। চোখের নিচে কালো আবরণ পরার বদলে চোখের নিচ হয়ে আছে লাল। এখনো মহুয়া কাঁদছে। তার সবকিছু স্বপ্ন লাগছে। সে চাইছে এই স্নিগ্ধ ভোরের আলোয় তার দুঃস্বপ্ন মুছে যাক। মহুয়ার ফোনে একবার কল আসছে, একবার মেসেজ। রাত থেকেই এমনটা হচ্ছে। মহুয়া নির্বিকার চিত্তে নিজের ঘরের মেঝেতে দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে চোখের জল ফেলছে। ফোনটি তার হাতের নাগালে থাকা সত্ত্বেও আজ কাছে নিচ্ছে না। সে কাঁপা কণ্ঠে অস্ফুট স্বরে বারংবার বলছে, এই স্বপ্ন মিথ্যা হোক, মিথ্যা। মহুয়ার চোখ যুগল এখন জ্বালাপোড়া করছে। তার অবুঝ মন এখন চাইছে ফোনটা হাতে নিতে, রিহানের মেসেজ চেক করতে। মহুয়া অবুঝ মনকে দমিয়ে রাখতে পারলো না। সে ফোনটা হাতে তুলে নিল। ফোনের স্ক্রিনে ভাসছে শত শত মিস কল, মেসেজ। মহুয়া কাপা হাতের ফোনের লক সরিয়ে মেসেজ চেক করলো। রিহানের মেসেজ ইনবক্সে ঢুকলো। রিহান অনেকগুলো মেসেজ দিয়েছে, যার মধ্যে কাল দুপুরের একটা মেসেজ। মাত্র বাড়িতে এলাম মহু। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি আমি তোমাকে। মহুয়া ঝাপসা চোখে অপলক পূর্ণ চাহনিতে তাকিয়ে রইল দুইলান মেসেজটার দিকে। কান্না ভেজা কণ্ঠে বলল, তাই তো তুমি আমার ভালোবাসার মূল্য দিলে না। সঙ্গে সঙ্গে মহুয়া ফোনটি দেয়ালে ছুঁড়ে মারলো। সশব্দে ফোনটি ভেঙে চারিপাশে কাঁচ ছড়িয়ে পড়লো। নাক টেনে টেনে চোখের জল ফেলে চিৎকার করে পুনরায় বলল, শুধুই তো তোমায় ভালোবেসেছিলাম রিহান, কোনো তো ক্ষতি করিনি। তাহলে কেন তুমি আমায় ভুল প্রমাণ করে দিলে? আলিয়া ইলিশ মাছ ভাজা চুলা থেকে নামিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে সাজিয়ে নিলেন। আরও নিল ভাতে মহুয়ার পছন্দের কচু শাক ভর্তা, লাউ শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি। তিনি উপরে উপরে যতই কঠিন হয়ে থাকার চেষ্টা করুক না কেন, সে অত্যন্ত দুর্বল প্রকৃতির মানুষ। চোখের জল হাতের তালুতে মুছে কাগজি লেবুর এক অংশ ভাতে সাজিয়ে নিল। ভাতের থালা হাতে নিয়ে মহুয়ার ঘরের দিকে হাঁটা দিল। তার প্রগাঢ় বিশ্বাস মেয়ে তার ঘরের ভিতর কোনো ভুল কাজ করবে না। তার মেয়ে শক্ত মেরুর। তাইতে এমন পরিস্থিতিতেও মেয়েকে একা একটা রুমে সারা রাত কাটাতে দিয়েছে। ডান হাতে ভাতের থালা নিয়ে বাম হাতে দুয়ারে করাঘাত করলেন আলিয়া। দরজার ঠকঠক শব্দে মহুয়ার বন্ধ ভেজা নেত্রপল্লব মেলল। আঁখি যুগলের কার্নিশে এক দানা নোনা পানি নিজের অস্তিত্বে মুখে ছড়িয়ে গেল। নাক টেনে হাতের আঁচলায় চোখের পানি মুছে নিল। দুর্বল শরীরে মেঝে থেকে উঠল কোনো রকমে। ধীর পায়ে হেঁটে দুয়ার খুলে দিল। দুয়ারের বাইরে কে আছে মহুয়া না দেখে ঘুরে গিয়ে মেঝেতে পুনরায় শুয়ে পড়ল। আলিয়া ভাতের থালা বিছানায় রেখে মহুয়ার পাশে বসলেন। মহুয়ার চুল হাতিয়ে বললেন, কাল সন্ধ্যা থেকে না খেয়ে আছো, এভাবে চললে একটা অসুখ বাঁধিয়ে ছাড়বে তুমি। উঠে বসো, ভাত এনেছি, খাইয়ে দিই। নাক মুখ কুঁচকে এলো মহুয়ার। সেই ঠাই মেঝেতে শুয়ে রইল। চোখ বন্ধ করলো। মাথা টন টন করছে ব্যথায়। পৃথিবীর সবকিছু তার অসহ্য লাগছে। মহুয়াকে জোর করে উঠে বসালো আলিয়া। জোর করে মহুয়াকে কচু শাক ভর্তা দিয়ে এক লোকমা ভাত খাইয়ে দিল। পর পর এক এক করে ইলিশ মাছ ভাজা, লাউ শাক, চিংড়ি নিল ভাতে। পরনে থাকা কোঁকড়ানো থ্রি পিসটি মহুয়া পাল্টালো না। এলোমেলো চুলগুলো ঢেকে নিল মাথায় ওড়না দিয়ে। অন্যদিন হলে চুলগুলো বেঁধে নিত কাকড়ায় অথবা বেনুনিতে। তাণ্ডব যে চলছে মনে, তা হয়ে ওঠে কি করে? হ্যান্ডব্যাগ হাতে নিয়ে মহুয়া বাড়ি থেকে বের হলো। রিহানকে তার সব প্রশ্নের উত্তর আজকে দিতেই হবে। সকাল 11টা। ছায়াতলিতে বসে মহুয়া।
রিহানের জন্য অপেক্ষারত সে। ছায়াতলের জায়গাটা বেশ সুন্দর, শহরের কোলাহল মুক্ত। চারিদিকের গোলাপ গাছগুলো জায়গাটিকে আকর্ষণীয় করে তুলেছে। পবিত্র বাতাসে শরীর ঠান্ডা করার জোগাড়। রিহান এলো মহুয়া আসার 5 মিনিট পরে। এসেই মহুয়ার পাশে বসলো। ঘড়ি দেখে মহুয়ার মুখের দিকে তাকিয়ে বলল। লেট করে ফেললাম কি মহু? মহুয়ার কাছ থেকে রিহান উত্তর পেল না। রিহান তার চোখের সম্পূর্ণ দৃষ্টি মহুয়ার মাঝে দিল। চোখ মুখ ফেঁপে, অগাছলো কাপড় চোপড়, খুবই সাধারণ থ্রি পিস গায়ে, চুল এলোমেলো। রিহান হাত এগিয়ে মহুয়ার কপালে রেখে বেকুল কণ্ঠে বলল। তুমি রাতে ঘুমোনি মহু? তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? কি হয়েছে তোমার? এবারও মহুয়ার থেকে উত্তর এলো না। রিহান মহুয়ার দু গাল ছুঁয়ে উৎকণ্ঠা সুরে বলল। কি হলো মহু? উত্তর দিচ্ছ না কেন? মহুয়া এলোমেলো দৃষ্টিতে রিহানের দিকে তাকালো। ছেলেটার চেহারায় চিন্তার ছাপ, কপালে ভাঁজ। নিজের গাল থেকে রিহানের হাত সরিয়ে নিল। কঠিন স্বরে শুধালো মহুয়া। তুমি আমায় ছুবে না। রিহান শীতল চোখে মহুয়ার দিকে তাকালো। বোঝার চেষ্টা করলো তার সামনে থাকা কঠোর মানবীকে। এতদিনের দেখা মহুয়াকে ভিন্ন লাগছে রিহানের কাছে। চোখ মুখে কতটা ক্রোধ! রিহান কখনো এর আগে মহুয়ার এতটা ক্রোধ দেখেনি। রিহান আগের ন্যায় মহুয়ার গালে হাত রাখতে নিল। মহুয়া আগের মতো হাত সরিয়ে দিল না, বরং বসা থেকে উঠে রিহানের থেকে দূরে সরে গেল। রিহান দুঃখী মনে নিজের হাত গুটিয়ে নিয়ে মহুয়ার দিকে তাকালো। কি কঠোর দেখাচ্ছে তার সামনে থাকা ভালোবাসার মানবীকে! এতটা কঠোর কেন হচ্ছে মেয়েটা? রিহানও বসা থেকে উঠে দাঁড়ালো। আগে ন্যায় জিজ্ঞেস করলো। সামান্য কারণে এভাবে রেগে যাচ্ছ কেন? কি হয়েছে তোমার মহু? মহুয়া সরু চোখে রিহানের দিকে তাকিয়ে রিহানের দিকে এক পা করে হেঁটে হেঁটে এগিয়ে বলল। কি হয়েছে সেটা তো তুমি আমায় বলবে রিহান। আমি তো আজ শুধু শুনবো। মহুয়ার কথার ধরন রিহান কিছুতেই বুঝে উঠতে পারল না। এক রাশ কৌতূহল নিয়ে বলল। কি শুনবে? আর কিসে কি হয়েছে? কি জানতে চাচ্ছ? মহুয়া একেবারে রিহানের মুখোমুখি এলো। শক্ত হাতে রিহানের শার্ট খামচে ধরলো দু হাতে। উচ্চস্বরে রাগত্ব কণ্ঠে বলল। সহজ ভাষায় বললাম, তবু বুঝতে পারছো না? মহুয়া এভাবে শার্ট ধরায় রিহানের রাগ করার কথা থাকলেও রিহান রাগ করলো না। না মহুয়ার হাত থেকে নিজের শার্ট ছাড়ানোর চেষ্টা করলো, বরং মহুয়া রিহানের শার্টের খামচে ধরে রাখা দু হাতের উপর রিহান তার হাত রাখলো। আদুরে স্বরে বলল। শান্ত হও, তারপর বলো আমায় খুলে। তবে তো সমাধান করতে পারবো। চেঁচামেচি করলেই তো হবে না। মহুয়ার ঠোঁটের দু প্রান্ত প্রসারিত করে বলল। সমাধান? সেটাও তোমার থেকে। কয়টা মেয়েকে ধর্ষণ করেছো রিহান? রিহান চমকে গেল। অজানা ভয়ের আশঙ্কা লোহমায় তাকে জাপটে ধরলো। ভীত কণ্ঠে বলল। কি যাতা বলছো বহু? আমি কেন সব করব? এই উত্তরের চেয়ে বেশি কিছু তোমার থেকে কি বা আশা করা যায় রিহান? 7 বছর এক বিশাল বড় পাপ করেছো। একটা মেয়ের জীবন নষ্ট করেছো। অপরাধ করেও আবার সবার মুখ টাকা দিয়ে মুখ বন্ধ করেছো। কি ভেবেছিলে আমি জানতে পারবো না তোমার করা পাপ? কথাটি বলতে বলতে শব্দ করে কেঁদে উঠল মহুয়া। দম বন্ধ হয়ে আসছে যেন। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। রিয়ান ভীত কণ্ঠে পুনরায় বলল। আমার অতীতের সব জেনে গেছো? তবে রিহানকে কথাটি সম্পূর্ণ করতে দিল না মহুয়া। সে দু হাতে রিহানের শার্ট টানতে টানতে বলল। কি দোষ করেছিলাম আমি? কেন এমন করলে? এত এত ছলনা আমার সাথেই কেন রিহান? উত্তর দাও। তোমাকে ভালোবাসার এটাই আমার প্রাপ্য ছিল। রিহান উদ্বিগ্ন হয়ে মহুয়াকে থামানোর চেষ্টা করলো। মহুয়া থামছে না। রিহান উৎকণ্ঠা স্বরে বলল। একটু থামো, আমায় বলার তো সুযোগ দাও। কে বলেছে এসব তোমাকে? খুব ক্ষতি করিয়েছে তোমার, তাই না? ঠোঁট উঁচু করে আফসোস করলো মহুয়া। এরপর মহুয়া রিহানকে আর কিছু বলার সুযোগ দিল না। সে আপন মনে কান্নারত কণ্ঠে বলতে শুরু করলো। জানো রিহান, যে বয়সটাতে একটা মেয়ের মায়ের প্রয়োজন থাকে তার জীবনের সবকিছু শেয়ার করার জন্য, সেই সময়টাতে আমি আমার মাকে পাইনি। অবশ্য আন্টি ছিল, তবে আন্টি কি আর মায়ের মধ্যে হয়? আমার মধ্যে হয় না। 7 বছর মা আমাদের থেকে দূরে ছিল, শুধুমাত্র তোমার কৃতকর্মের জন্য। তোমার জন্য মৌন আর আমি আমাদের বাবা হারা হয়েছি, মা হয়েছে স্বামী হারা। রিহান অনেক কিছু বলার জন্য উদ্যত হয়েও মাঝপথে থেমে গেল। তার অতীতের সাথে মহুয়ার পরিবার কিভাবে জড়িত রিহানের বোধগম্য হচ্ছে না। সে বেকুল কণ্ঠে বলল। তোমার বাবার নাম কি মোহন? পেশা কি ছিলেন? মহুয়া এবার মৃদু হাসলো, বলল। সত্তার মাহমুদ। চিনবে অবশ্যই, তোমার মামলার তদন্ত তার উপর পড়েছিল। 7 বছর আগে রিহান এয়ারপোর্টে ঢোকার আগ মুহূর্তে তার ড্যাডের সাথে কিছু কথিত কথা স্মরণে এলো। রিহান কাঁদতে কাঁদতে ড্যাডকে জড়িয়ে ধরে বলছিল।
প্লিজ আমায় বাঁচাও ড্যাড। আমি এভাবে নিজের দেশ ছেড়ে পালিয়ে যেতে চাই না ড্যাড। রিহানের বাবা মহিদুল সেদিন রিহানকে আশ্বাস দিয়েছিল, পিঠ হাতিয়ে বলেছিল, তোমার কিচ্ছু হবে না, ড্যাড আছে তো। পরিস্থিতি অনেক অস্বাভাবিক, এখন তোমার দেশ ছেড়ে যেতেই হবে। তোমার কোনো ক্ষতি হতে দেবে না তোমার ড্যাড। প্রয়োজনে যদি কাউকে খুনও করতে হয় তোমার ড্যাড করবে। কিন্তু ড্যাড, মহিদুল ব্যস্ত স্বরে বললেন, আর কোনো কথা নয়, ফ্লাইটের সময় হয়ে গেছে হান, তোমার এখন দেশ ছাড়তে হবে। আমার উপর ভরসা রাখো। রিহান ছোট করে ঢোক গিলল, চোখের কার্নিশে একদানা পানি এলো। তার জন্য মহুর বাবা খুন হয়েছে, ড্যাড তার কথাই রেখেছে। সে তো এটা চায়নি তার জন্য কারো পরিবার ফেঁসে যাক। তার জন্য মহুয়া মুন বাবা মায়ের স্নেহ ভালোবাসা থেকে বহু বছর বঞ্চিত হয়েছে। প্রত্যেকটা মেয়ের যেই সময় মায়ের প্রয়োজন থাকে সেই সময় মহুয়া মুন তার মাকে কাছে পায়নি। মূল কথা, তার জন্য তাদের সংসার ভেঙে খান খান। এত এত ক্ষতির কি দিয়ে ক্ষতিপূরণ করবে সে? মেয়েটা তাকে ভুল বুঝে ছেড়ে যাবে না তো? রিহানের বুক কেঁপে উঠল, সবকিছু তার পেঁচিয়ে যাচ্ছে। রিহান এই প্রথম কাঁপা কাঁপা কণ্ঠে মহুয়াকে বলল। সব জানার পর এখন তুমি কি চাও? মহুয়া কান্না ভেজা অস্ফুট স্বরে বলল। তোমার থেকে মুক্তি। মহুয়া সজল নেত্রে রিহানের উত্তরের অপেক্ষা করছে। রিহান চুপ করে আছে। মহুয়ার স্বপ্নেও কাম্য ছিল না রিহানের এমন শান্ত ভাবভঙ্গি। রিহান মহুয়ার দিকে একবার তাকালো, অতঃপর তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল, উৎকণ্ঠা স্বরে বলল। আমি তোমাকে 5 মিনিট দিলাম মহু। এই 5 মিনিট শুধু তোমার, আমার জীবন থেকে সরে চলে যাওয়ার। তোমার সময় অলরেডি শুরু হয়ে গেছে মহু। রিহানের কথায় মহুয়ার বুক চিরে কান্না বেরিয়ে আসতে চাইল, চোখ যুগল পানিতে টলমল করছে। সে কিঞ্চিত পরিমাণেও লড়ল না, স্থির পায়ে ঠাই দাঁড়িয়ে রইল। তার পা এগোতে চাইছেই না, শুধু কাঁপছে ঠক ঠক করে। আজ চলে যাওয়া মানে রিহানের জীবন থেকে দূরে সরে চলে যাওয়া। সে তো এই ছেলেটাকে মনে প্রাণে ভালোবাসে। কি করে যাবে সে? তার যে ভাবতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। রিহানেরও কি এমন কষ্ট হয়? রিহান এইবার চিৎকার করে উঠল। কি হলো মহু, যাচ্ছ না কেন? তুমি তো আমার থেকে মুক্তি চেয়েছো, আমি তো দিলাম। তোমার হাতে আছে আর মাত্র 2 মিনিট। এই 2 মিনিটে তুমি যদি আমার চোখের সামনে থেকে চলে না যাও, আমি তোমায় আর যেতে দেব না। আমি খুব লোভী মহু, আমার যে কোনো সময় লোভ জেগে উঠবে তোমার সাথে একটা ছোট্ট সংসার পাতার। তাই আগে ভাগে চলে যাওয়া উচিত তোমার মহু। সময় কাজে লাগাও মহু। শেষের কথাটুকু বলতে গিয়ে রিহানের কণ্ঠনালী কেঁপে উঠল। মহুয়া মুখ চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। এ কোন দ্বিধাদ্বন্দ্ব খেলা হচ্ছে তার সাথে? সে জানে আজ এই সময় কাজে না লাগালে আর রিহান তাকে ছাড়বে না। মহুয়া টলমল চোখে রিহানের দিকে একবার তাকালো, অতঃপর চোখের পানি মুছে চোখ খিচে দৌড় দিল। রিহানের চোখের ত্রিসীমানা থেকে তাকে যেতে হবে, যত কষ্টই হোক। সে তার বাবার খুনি। বাবার খুনিকে ভালোবাসা ঠিক না, তার ভালোবাসার মানুষটা একটা ধর্ষক। মহুয়া চলে যাওয়ার দিকে তাকিয়ে মৃদু হাসলো রিহান। ধপ করে মাটিতে বসে পড়লো, তার চোখ বেয়ে অশ্রু তার অস্তিত্ব জানান দিচ্ছে। রিহান হাতের আঙ্গুলে এক ফোঁটা পানি হাতে নিয়ে 2 আঙ্গুলে ছিটিয়ে ভারাক্রান্ত মনে বলল। সুখী হও মহু। মহুয়াকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছে, যদিও মহুয়ার ব্যাপারটি এখনো অজানা। আলিয়া ভয়ে ভয়ে আছেন যে মেয়ে না বিয়ে ভেস্তে দেয়। নিজের মেয়েকে আলিয়ার এখন চিনতে কষ্ট হয়। কেমন যেন হয়ে গেছে মেয়েটা, খামখেয়ালিপনা বেড়ে গেছে। নিজের যত্ন নেয় না, সময় মতো খায় না, রুমের দরজা বন্ধ করে রাখে সারাটা দিন, চেম্বারেও যায় না, কোনো কিছুতে তার কোনো খেয়াল নেই। এই যে এখন 11টা বাজতে চললো, মহুয়ার ঘরের দরজা এখনো বন্ধ। সকাল থেকে একবারও দরজা খুলেনি, নাস্তাও করেনি, ফ্রেশ হয়েছে কি এটাও আলিয়া জানে না। মুন লিভিং রুমের এক কোণায় দাঁড়িয়ে মায়ের কাণ্ড দেখছে। আলিয়া মেহমানদের আপ্যায়ন করছে, চা বিস্কুট চানাচুর নানা রুচিসম্মত খাবার দিয়ে। তার ছোট বোন আহানাও তাকে হাতে হাতে সাহায্য করছে। মনের এসব দেখতে ভালো লাগছে না। তার এখনো বিশ্বাস হচ্ছে না তার রিহান ভাই এমন। সে চাচ্ছেও না এই সম্বন্ধ পাকা হোক। তার বোনের সাথে একমাত্র রিহানকে মানায়, শুধু রিহানকে। তাছাড়া মহুয়া রিহানকে ভালোবাসে। মন দ্বিধাদ্বন্দ্বে সিদ্ধান্ত নিল তুমিনকে এই ব্যাপারটি জানাবে। যতই তার সাথে তুমিনের বনি বনা না থাকুক, বোনের জন্য হলেও তুমিনকে আজ সে ফোন করবে। সবুজ রঙের একটা জামদানি শাড়ি হাতে নিয়ে আলিয়া মহুয়ার ঘরের সামনে গেল। দরজায় ধাক্কা দিতে নিবে এমন সময় আপনা আপনি দরজা মেলে গেল। দরজা খোলাই ছিল। আলিয়া ভয়ে ভয়ে মহুয়ার ঘরে প্রবেশ করলো। ঘরের চারিদিকে চোখ বুলালো। মহুয়া কাঁথা মুড়িয়ে বিছানায় শুয়ে।
আলিয়ার কান্না চলে এলো। মেয়েটা এমন অদ্ভুত আচরণ করছে কেন? চৈত্র মাস চলছে, বাইরে এত এত রোদ যে মানুষ শুকিয়ে যাওয়ার জোগাড়। এই রোদে যেখানে মেয়ে কিনা এই গরমে কাঁথা মুড়িয়ে ঘুমোচ্ছে। আলিয়া মেয়ের দিকে এগিয়ে এলো, সিথানের এক পাশে গিয়ে বসলো, কাঁথা টান মেরে খুললো। মহুয়া জেগে, চোখ যুগল ফুলে, চোখের জল ফেলছে। আলিয়ার মনটা হুট করে খারাপ হয়ে গেল। মেয়েকে এইভাবে দেখতে তার নিজেরও ভালো লাগছে না। তাই বলে মেয়েকে বানের জলে ভাসিয়ে দিতে পারে না। প্রথমত রিহান রেপিস্ট, দ্বিতীয়ত তার স্বামীর খুনি। নিজের কষ্টকে প্রাধান্য দিলেন না আলিয়া। বরাবরের মতো কঠোর কণ্ঠ সহিত বললেন, ফ্রেশ হয়ে রেডি হও, পাত্রপক্ষ তোমায় দেখতে আসছে। কঠোর কণ্ঠে বললেও মনে মনে ভয় নিয়ে বললেন আলিয়া কথাটি। আর চোখে মেয়ের ভাবভঙ্গি দেখল। মেয়ে আগের ন্যায় শান্ত। আলিয়া আরেকটু সাহস নিয়ে হাতে থাকা শাড়িটি এগিয়ে দিয়ে বললেন, ফ্রেশ হয়ে এই সবুজ শাড়িটা পরবে। মহুয়া আলিয়াকে ভরকে দিয়ে বলল। বিয়ে করলে কি স্মৃতি ভোলা যায় মা? আলিয়া নিষ্পলক চোখে মহুয়ার দিকে তাকিয়ে রইল। এই উত্তরে মেয়েকে কি বলা যায়? আদৌ বিয়ে করলে স্মৃতি ভোলা যায়? তুমিনের কাছে কিছুক্ষণ আগে কল এসেছিল মুনের। মুন কোনো মতে সবটা বলেছে তুমিনকে। মুন এটাও বলেছে, রিহান ভাই এমনটা করতেই পারে না। আমি চাই না আমার আপুর ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হয়ে অন্য কারোর সাথে হোক। আমার আপু ভালো নেই তুমিন, প্লিজ তুমি কিছু একটা করো। তুমিন কি করে তার ভাইকে এসব বলবে? তার মাথায় আসছে না। অনেক ভাবাভাবির পর সে সিদ্ধান্ত নিল তার মাকে সব বলবে। এরপর মাই সব করবে। তুমিন তার পরিকল্পনা মাফিক মায়ের ঘরের দিকে গেল। তুমিনের থেকে সব ঘটনা শুনে আফরোজ এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। ব্যস্ত পায়ে রিহানের ঘরের দরজা ঠেলে ঢুকলো। ঘরের চারদিক মদের ঘ্রাণে নিমজ্জিত। আফরোজ নাক চেপে ছেলের দিকে এলেন। রিহান মেঝেতে বসে, চোখ যুগল লাল, সিল্কি চুলগুলো এলোমেলো। কিছুদিন ধরে ছেলেকে অস্থির লাগছিল। তিনি বুঝতেই পারেননি তার দুধের বাচ্চাটার উপর দিয়ে মস্ত বড় ঝড় বইছে। রিহানের পাশে থাকা চ্যাপ্টা বড় আকারের মদের বোতল মেঝেতে ঘুরিয়ে কথা না পেঁচিয়ে বললেন আফরোজ, যেই কাজ করিসনি সেই কাজের দোষ নিজের গায়ে নিচ্ছিস কেন? রিহান মাতাল চোখে মায়ের দিকে তাকালো। নিজের মধ্যে সে আজ নেই। মাকে কাছে পেতেই মাকে জাপটে ধরলো রিহান। কান্না করে করে বলল, আমার জন্য মুহুর বাবা পৃথিবীতে নেই আম্মু। মহুয়াকে ভালোবাসিস? বাচ্চাদের মতো মাকে অল্প ছেড়ে মায়ের মুখের দিকে চেয়ে দুহাত প্রসারিত করে বলল। হ্যাঁ, এই যে এত এত। ছেলের পাগলমো দেখে কান্নার মাঝেও এক চিলতে হাসলেন তার মা। তারপর বললেন, মহুয়ার আজ বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। তুই যদি মহুয়াকে ভালোই বাসিস তাহলে বিয়ে হতে দিচ্ছিস কেন? রিহান অবাক কণ্ঠে বলল। আমার মুহুর বিয়ে ঠিক হয়ে গেছে আম্মু। হা, রিহান ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। অবুঝ কণ্ঠে মাকে জড়িয়ে ধরে বলল, আমার সাথে মুহুর বিয়েটা দাও না আম্মু। এক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল রেহান মহুয়ার জীবন। একে অপরকে দুজন প্রচণ্ড ভালোবাসার পরেও আজ তাদের মাঝে বিস্তার ফারাক। রেহানের সাথে তার মায়ের শেষ কথা ছিল, আমার সাথে মুহুর বিয়েটা দাও না আম্মু। কতটা অবুঝ আবদার ছিল রিহানের। আফরোজ তো সেদিন কেঁদেই ফেলেছিলেন। এত আবেগ মিশ্রণ কথা ছেলের নাকে দেখি আদৌ থাকা যায়? সেই রাতের নতুন ভোরের পর রিহানকে বাড়ির কোথাও দেখা যায় না। রিহানের অদ্ভুতভাবে বাড়ি থেকে গায়েব হওয়া আফরোজ মানতে পারেন না। প্রথমে তিনি অবশ্য ভেবেছিলেন বাহিরে হয়তো গেছে, দুপুর কিংবা সন্ধ্যার মধ্যে ছেলে তার বাড়ি ফিরে আসবে। কিন্তু দুপুর হয় সন্ধ্যা হয়, রিহান বাড়ি ফিরে না। এদিকে ভারী গোলাপি রঙের লেহেঙ্গায় মহুয়ার সর্বশরীর আজ মোড়ানো। কত রকমের যে নকশা লেহেঙ্গাটায় দম নিতেও হয়তো মহুয়ার পক্ষে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বিয়ে নিয়ে মহুয়ার কোনো হেলদোল নেই। সে যেন কাঠের পুতুল। কাঠের পুতুল খেলায় বউকে যেমন করে মাটিতে গোল এঁকে তার মধ্যে রাখা হয়, ঠিক সেভাবে মহুয়া এক স্থানে চুপটি করে বসে, শুধু একটি জায়গাতেই সে বসে। আর কাঠের পুতুল খেলায় কাঠের পুতুল থাকে দাঁড়িয়ে। মহুয়ার লাবণ্যহীন মুখে এখন গাঢ় মেকআপের প্রলেপ চকচক করছে। তাতেও মহুয়ার কোনো ভ্রুক্ষেপ নেই। বড় বোনের বিয়ে নিয়ে ছোট বোনদের সর্বদা ছোটবেলা থেকেই কত রকমের প্ল্যান আবদার থাকে, কিন্তু মনের মাঝে আবদার আনন্দ কোনোটাই নেই। আফরোজ সোফায় বসে কাঁদছেন, তার পাশে আজ তুমিও কাঁদছে। অবাক করা বিষয়, ছেলেরাও কাঁদে, তাদেরও তো আবেগ থাকে, তাদেরও যে মাঝে মধ্যে কান্না পায়। ছেলে তকমা আছে বলে কি তাদের কাঁদা বারণ?
মহিদুল তাদের বিপরীত পাশে এক নাগাড়ে পায়চারি করছেন। টেনশনে তার সাদা পাঞ্জাবি ঘেমে একাকার। এত এত টেনশন মস্তিষ্ক নিতেই পারছে না। ছেলে 4 দিন ধরে নিখোঁজ, কোনো খোঁজ খবর নেই। এইদিকে আফরোজ কাঁদছেন, আজব আজব কথা শোনাচ্ছেন মহিদুলকে, যার মধ্যে তার ছেলের কিছু হলে তাকে পুলিশে দিবে। তার সাথে সংসার করা তো দূরের কথা, তার মুখও দর্শন করবেন না তিনি। ছেলের সুখে আফরোজ প্রায় পাগল। আফরোজ ভালো করেই জানেন মহুয়ার বাবার মৃত্যুর জন্য রিহান তার বাবা মহিদুলকে দোষী মনে করছে। মাথায় সে একটা কথা রেখে অপরাধ বোধে বাড়ি ছেড়েছে। মহুয়ার বাবার মৃত্যুর জন্য সেও দায়ী। বাবার সাথে সে তর্ক করতে পারবে না, যার কারণে বাড়ি ছেড়েছে। আফরোজ নাক টেনে টেনে মহিদুলকে শাসিয়ে আগের ন্যায় বললেন, ভালো করে বলছি, আমার ছেলেকে সুস্থ সম্মত আমার কাছে এনে দাও, না হলে তোমার পুরো পরিবারকে আমি জেলের ঘানি টানাবো। মুহূর্তে কপালে বিরাট আকারের ভাঁজ পড়ল মহিদুলের। ছেলেকে তিনিও ভালোবাসেন, ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে কি তিনি ভালো আছেন? না তো। অবুঝ স্ত্রীকে কি করে বোঝাবেন সেটা? মহিদুল আগ বাড়িয়ে আফরোজকে কিছু বলতে নিলেন, তারই মধ্যে আফরোজ পুনরায় শাসিয়ে বলে উঠলেন, মহুয়ার আজ বিয়ে, আমার ছেলের ব্যক্তিত্ব, মহুয়া অন্য কোনো ছেলের সাথে বিয়ে হলে তাতেও তোমার জেলে যেতে হবে। মহিদুলের মুখ চুপসে গেল। মহুয়ার অন্য কোথাও বিয়ে হলেও তাকে জেলে যেতেই হবে। হায় হায় হায়, পৃথিবীতে পছন্দের জিনিসগুলো কখনো হাতছাড়া করতে নেই। সেটা যদি ভালোবাসা হয় তবে তো নয়ই। তিনি শখ কষলেন, বিশাল শখ। এই বিয়ে তিনি কোনো মতেই হতে দিবেন না। মহুয়াকে মঞ্চে এনে বসালেন আলিয়া। মহুয়ার মাঝে তখনও শান্ত ভাব। কাজী সাহেব পান খেতে খেতে ধীর গতিতে মহুয়ার সম্মুখে এলেন। দাঁড়িয়ে থেকে বড় একটা খাতায় কি সব লিখতে লাগলেন। অতঃপর তিনি বড় গলায় খাতার লেখাগুলো পড়তে লাগলেন। মহুয়ার কানে কিছুই শ্রবণ হচ্ছে না। সে ঝাপসা চোখে নিচের দিকে তাকিয়ে আছে। মাথা তার দপদপ করছে। কাজী সাহেব কিছু সময় পর বললেন, বলো কবুল। মহুয়া ফ্যাল ফ্যাল করে তাকালো কাজী সাহেবের দিকে। খোঁড়া চোখ নোনা জলে টলমল করছে। ছোট্ট একটা শব্দ 3বার উচ্চারণ করলে সে তো সারা জীবনের জন্য অন্য কারো বধূ হয়ে যাবে। সে এটা চায় না। ঠোঁট চেপে ধরলো নিজের মহুয়া। বেঁচে থাকতে এই শব্দ কিছুতেই সে আওড়াবে না। আলিয়া মেয়ের গা ঘেঁষে দাঁড়িয়ে শুধালেন, কি হলো? কবুল বলো। মহুয়া মনে মনে বেকুল কণ্ঠে প্রার্থনা শুরু করলো, এই মুহূর্তে তার মৃত্যু হোক, তাকে বিধাতা উপরে তুলে নিক। সে কিছুতেই অন্য ছেলেকে বিয়ে করতে পারবে না। রিহানকে ভালোবাসে সে, শুধু রিহানকে। মহুয়া এতক্ষণ শব্দ ছাড়া কাঁদলেও এবার শব্দ করে কেঁদে উঠল। কাজী সাহেব সহ বিয়ে বাড়ির উপস্থিত সকলে ভরকে গেলেন। মেয়েটার হঠাৎ হলো কি? আলিয়া এইবার ধমক দিয়ে বললেন, মহুয়া, সিন ক্রিয়েট করছো কেন? বলো বলছি কবুল। এই বিয়ে তো হবে না মহুয়ার মা। চমকে আলিয়া ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালেন। মহিদুল দাঁড়িয়ে, সঙ্গে তুমিন ও আফরোজ। মহিদুল তাদের দিকে এগোতে লাগলেন। সামনে এগিয়ে ধীর গতিতে বলতে লাগলেন, যদি মহুয়ার বিয়েই হয় তবে সেটা আমার ছেলের সাথেই হবে, অন্যথা নয়। মহুয়া ঘোলাটে চোখে মহিদুলকে দেখছে, তার কথা শুনছে। আলিয়া চিৎকার করে তেতুমুখ করে বলে উঠলেন, আমার খেয়ে কাজ নেই? আমার স্বামীর খুনি ধর্ষকের সাথে বিয়ে দিতে যাব? মহিদুলের হাতে থাকা বেশ পুরনো একটা খবরের কাগজ আলিয়ার দিকে এগিয়ে দিয়ে বললেন, আমার ছেলে কোনো খুনি বা ধর্ষক নয়, সে সম্পূর্ণ নির্দোষ। এই হচ্ছে প্রমাণ, চোখ বুলিয়ে দেখে নাও। আলিয়া খবরের কাগজটি হাতে নিয়ে এক একটা করে কাগজ উল্টিয়ে দেখতে লাগলেন। একটা বড় বিবৃতি। বড় ভাইয়ের সাথে শত্রুতা করে মুমিন তার ভাইয়ের বড় ছেলে রিহান মির্জাকে মিথ্যা ধর্ষকের মামলায় ফাঁসিয়েছিলেন। মামলার 1 বছর পর বেরিয়ে এলো সত্য। শিল্পপতি মহিদুল মির্জার বড় ছেলে অর্থাৎ রিহান মির্জা ছিলেন সম্পূর্ণ নির্দোষ। ভাইয়ের মান সম্মান নষ্ট করতেই মুমিন এই জঘন্য খেলায় মাতেন। নিজের মেয়ে সাফার সাহায্য নিয়ে ধর্ষণের মতো নাটক সাজিয়ে নিজের কার্যসিদ্ধি করেছিলেন মুমিন। এবং সেই মামলার তদন্তে থাকা সাত্তার মাহবুব শেষ মুহূর্তে বিষয়টি জেনে যান। নিজের কার্যসিদ্ধি পুরোপুরি উসুল করার জন্য মুমিন সাত্তার মাহবুবকেও খুন করে। আলিয়া বাকিটুকু পড়তে পারলেন না। চোখ ঝাপসা হয়ে এলো তার। খবরের কাগজের এক কোনায় লেখা রবিবার 12 জুন 2016। আলিয়ার গা ঘিন ঘিন করতে লাগলো। নিজের আচরণে ছেলেটাকে কতই না দোষারোপ করে গেছে সে। ছেলেটা ছিল সম্পূর্ণ নির্দোষ। যদি ঠিক সময়ে মহিদুল না আসতেন কি হতো? নিজের মেয়ের ভালোবাসা খুন হতো, শুধুমাত্র তার জন্য। আলিয়ার এটাও মনে হলো তার উচিত ছিল একবার ব্যাপারটা শিওর হওয়ার। তবে আজ এমন পরিস্থিতিতে পড়তে হতো না। মেয়ের সাথে কিভাবে কথা বলবেন তিনি? মহিদুলের ফোন দুইবার বাজলো। তিনি তুললেন না। তিনি পূর্ণ চোখে আলিয়া মহুয়ার দিকে তাকিয়ে আছেন।
তৃতীয়বার ফোন বাজলো। তিনি এক প্রকার বিরক্তি নিয়ে সাদা পাঞ্জাবির পকেট হাতড়ে ফোন বের করলেন, অতঃপর স্ক্রিনে নাম দেখে ফোন ধরলেন। তারপর বললেন, আমার ছেলের কোনো খবর পেয়েছো রফিক? ওপাশে থাকা রফিক কম্পিত কণ্ঠে বলল, জি স্যার। কোথায় সে? স্যার, তোতলানো ভয়ে আড়ষ্ট কণ্ঠ রফিকের। মহিদুল বিরক্ত হলেন, বিরক্তি নিয়ে বললেন, এত কাঁপাকাঁপি তোতলানো কেন রফিক? আমার ছেলে কোথায়? সহজ প্রশ্ন, সহজ উত্তর দাও। মাত্রই খবর পেলাম স্যার, ঢাকার বাইরে হবহান স্যারের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশ বলেছে গাড়িতে যে ছিল সে হবহান স্যার। লাশ মর্গে রাখা হয়েছে, শুধু এবার আপনাদের শনাক্ত। মহিদুলের গা ঝিম ধরে গেল। মহিদুল মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে নিলেন। তুমিন বাবাকে শক্ত হাতে ধরে নিল। মহিদুলের হাতে থাকা ফোন কাঁপছে। তুমিন বাবার থেকে ফোন কেড়ে নিয়ে নিজের কানে দিল। লোহমায় তুমিনেরও শরীর কাঁপতে লাগলো। আফরোজ তার স্বামীর ও ছেলের আচরণে ভরকে গেলেন। উৎকণ্ঠিত স্বরে আওড়ালেন, কি হয়েছে? এমন করছো কেন তোমরা দুজন? আমার ছেলে ঠিক আছে তো? আম্মু, রিহান ভাই নাকি আর বেঁচে নাই। হসপিটালের প্রবেশপথে তুমিন থেকে শুরু করে মহুয়া, আফরোজ, মহিদুল, আলিয়া, মুন সবার চোখে চোখে জল। এক এক করে সবাই এগিয়ে হসপিটালের ভিতরে ঢুকছে। মহুয়া খালি পায়ে পাগলের মতো ভিতরে ছুটছে। মাথায় জড়ানো গোলাপি উড়নাটা নেই, চুল এলোমেলো, চোখের কাজল ছিটিয়ে গেছে, চোখের পানি অঝোর ধারায় বইছে। বুক ধুকধুক করছে। মর্গের সামনে এসে থামলো মহুয়ার পা। শরীর কাঁপছে, মাথা ফাঁকা ফাঁকা লাগছে, বুক জ্বালা পড়া করছে। সামনে এগোতে আর পারছে না। যদি এটা রিহান হয়। দম বন্ধ হয়ে এলো বুঝি। জোরে জোরে নিঃশ্বাস নির্গত করলো। মহুয়ার চোখের পাতা ভারী হয়ে আসছে। মর্গের দরজা খোলার শক্তি তার অবশিষ্ট নেই। ঔষধের রিয়াকশন কি শুরু হয়ে গেল। আর সময় পেল না। এই সময় কেন বেছে নিতে হলো? বিছানার এক কোণে ঘুমিয়ে আছে মহুয়া। তার উপর পাশে রিহান শুয়ে। যদিও রিহানের দুচোখের পাতায় আজ ঘুম নেই, বড্ড হাঁসফাঁস করছে সে। বিছানার চারদিকে বারবার গড়াগড়ি খাচ্ছে। এখন রাত 11টা 30। মহুয়া আজ বেশ আগেই ঘুমিয়ে গেছে। রিহানের কড়া নির্দেশ, এই অবস্থায় রাত 9টা হওয়ার আগে ভাগে ঘুমাতে হবে তাকে। মহুয়ার প্রেগনেন্সির 8 মাস চলছে। আগের মতো শুকনো চিকন নেই আর মহুয়া। শরীর তার অনেকটা ভারী হয়ে গেছে। ওজন বেড়ে গেছে 14 কেজি। দু পায়ে বেশ পানি নেমেছে। চোখ যুগল সবসময় এখন ফেঁপে থাকে। মহুয়াকে দেখলেই মনে হবে সদ্য ঘুম থেকে উঠেছে সে। পেট অনেকটা বড় হয়ে গেছে। মাঝে মধ্যে পেটের ভিতরে থাকা তার ছোট্ট অস্তিত্বটি তার কাজকর্মে জানান দেয়। সে পৃথিবীতে আসছে স্বল্প সময়ে। কখনো পেটে লাথি মারবে, অথবা নিজের অঙ্গের সাহায্যে পেটে ঢেউ তুলবে। রিহান এতে যে কি পরিমাণ খুশি হয়। খুশিতে মহুয়ার ওদর উন্মুক্ত করে এক নাগারে কয়েক শত চুমু খায়। মাঝে মধ্যে বড় বড় চোখ করে নিজের সন্তানের অস্তিত্ব দেখে, ঢেউ দেওয়া দেখে। কি যে প্রশান্তি এতে। আধা ঘন্টা পর মহুয়া আর রিহানের তৃতীয় বিবাহ বার্ষিকী। অন্য কেউ হলে এই দিনটি বেশ জমজমাট করেই উদযাপন করত, কিন্তু রিহানের কাছে এই দিনটা ব্যতিক্রম, কিছুটা শোক দিবসের মতো। এই দিনেই সে মহুয়াকে একবার নয় বরং দুইবার নিজের জীবন থেকে হারিয়ে ফেলতে নিয়েছিল। একবার মহুয়ার অন্য কোথাও বিয়ে হতে গিয়ে, আরেকবার বিয়ের দিনই মহুয়া অনেক ডোজের ঘুমের ওষুধ একসাথে খেয়ে নিয়েছিল। রিহানের বুক ভারী হয়ে এলো। হাহাকার শুরু হলো। এখনো কথাগুলো ভাবলে, স্মরণ করলে বক্ষ জ্বালাপড়া করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। রিহান বিছানা থেকে উঠে দাঁড়ালো। মহুয়াকে জড়িয়ে ধরে থাকতে পারলে ভালো হতো। রিহান ঝুঁকি নিতে চাইল না। গত 2 বছর থেকে রিহান এই সময় মহুয়াকে জাপটে ধরে থাকে সারা রাত। সে ঘুমায় না, মহুয়াকেও ঘুমাতে দেয় না। সারা রাত গল্প করে কাটিয়ে দেয় দুজন। এইবার বিষয়টা ভিন্ন। তার সন্তান যদি জড়িয়ে ধরায় ব্যথা পায়। রিহান সোজা টেবিলে চলে গেল। নিকষ কালো অন্ধকার ঘরটি। রিহান ঘরের লাইট জ্বালালো না। মহুয়ার ঘুমে সমস্যা হলে লাইটের আলোয়। রিহান ঘরের লাইট জ্বালালো না, যেন মহুয়ার ঘুমের সমস্যা না হয়। বড় চার্জার লাইটটা অন করে টেবিলের এক প্রান্তে রাখলো। অস্থিরতা কাটিয়ে উঠতে একটা সাদা কাগজের পৃষ্ঠা নিজের সম্মুখে রাখলো। কলম তুলে নিল হাতে, ছোট ছোট করে লিখতে আরম্ভ করলো। অঙ্গারিনী। অঙ্গারিনীর আগে প্রিয় শব্দটি আজ বরং যুক্ত করলাম না। তুমি আমার সর্বদা প্রিয়, প্রিয় আছো। চাইলে তোমাকে মোহ বলেও সম্বোধন করা যেত, সেটা আজ ইচ্ছে হলো না। অঙ্গারিনী নামের সাথে যে অনেক কিছু লুকিয়ে আছে, কষ্ট, বেদনা, তোমার প্রতি সতেজ পবিত্র অনুরক্তি। এই যে 3 মাস আগেরই কথা,
অফিস থেকে ফেরার পথে তোমার জন্য নিয়ে এসেছিলাম 10টা শাড়ি, যার মধ্যে ছিল আসমানি সাদা রঙের মিশ্রণে জামদানি একটা শাড়ি। তোমার সব শাড়ি দেখে এটাই মনে ধরলো, শাড়িটা আলাদা করে দেখেও কাজ হলো না। আমার ইচ্ছে ছিল শাড়িটা এবারে বিবাহ বার্ষিকীতে অন্তত তোমাকে দিব। শোক দিবস পালন করা তো অনেক হলো, শোক দিবস পালন করে করেই 2 বছর গেল, যার জন্য তোমায় বলেছিলাম এই শাড়িটা তোমার জন্য না মোহু, এটা ছাড়া সবগুলোই শাড়ি তোমার জন্য। তুমি সেদিন অবাক স্বরে বলেছিলে। আম্মুর জন্য এনেছো? আম্মু তো শাড়ি পরে না। আমি গম্ভীর স্বরে বলেছিলাম এটা আমার অঙ্গারিনীর জন্য কিনেছি। মুহূর্তে তুমি চুপসে গেলে, তোমার চোখ যুগল হলো বরফ যেমন। কে জানতো এই শান্ত থাকার মাঝে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। আমি ওয়াশরুমে ফ্রেশ হতে যেই এই সুযোগে তুমি টলিতে তোমার কাপড় চোপড় ভাঁজ করে ভরে নিলে, চোখের পানিতে তোমার মুখ ছড়িয়ে ছিটিয়ে, নাক টেনে টেনে এই অবস্থাতেই টলি হাটে নিয়ে ঘর থেকে বেরোতে নিলে। তা দেখে আমি ওয়াশরুম থেকে বেরিয়ে দৌড়ে তোমার পিছু ছুটলাম, খপ করে হাত ধরে তোমাকে আটকালাম। তখন তুমি বারংবার হাত ছোটানোর চেষ্টা করছিলে। আমার বোধগম্যই হচ্ছিল না তোমার হঠাৎ হলো কি। তোমায় ধীরে ধীরে ঘরে এনে বিছানায় নিয়ে বসালাম। তুমি আমার দিকে একবারও তাকালে না, মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইলে। আমি পা গুটিয়ে তোমার পায়ের কাছে বসে আদুরে কণ্ঠে শুধালাম, এত রেগে গেছে কেন মোহু? কি হয়েছে আমার মোহুর? তুমি যে কি ভয়ঙ্কর দৃষ্টি আমার মাঝে স্থাপন করেছিলে, যেন চোখ দিয়ে আমার খুন করে ফেলবে। অতপর চেঁচিয়ে বলেছিলে, আমি আমার বাড়ি যাব। এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না। আমার হাতের আজলায় তোমার দুটো হাত মুঠোয় নি। তুমি টান মেরে আমার থেকে হাত সরিয়ে নাও। আগের ন্যায় বলো, কয়েকদিন পর এক সন্তানের বাবা হবে, আর এখন তুমি প্রেম করে বেড়াচ্ছ। আমি এখানে থেকে কি করব? আমি অবাক কণ্ঠে বলি, তোমার এতটা কেন মনে হলো মোহু আমি প্রেম করে বেড়াচ্ছি? তুমি নাক টেনে টেনে বলো, সব থেকে সুন্দর শাড়ি কিনেছো তুমি তোমার অঙ্গরিনীর জন্য। আমি কি কিছু বুঝি না? থাকবো না আমি এই বাড়িতে। তোমায় কোনো মতে মানানো সম্ভব হলো না। উপায়ন্ত না পেয়ে প্রথম তোমায় ধমকানো কণ্ঠে বলি, আমার সন্তানকে আমার হাতে তুলে দিবে, তারপর তুমি কোথায় যাওয়ার যাবে, এর আগে নয়। আমার এই ছোট্ট একটা কথায় তোমার অভিমান জন্মালো। তুমি সজ্জল নেত্রে তাকিয়ে রইলে, চুপ হয়ে গেলে। এরপর আর আমার সাথে কোনো কথা বললে না। আমি ভেবে নিলাম তুমি রাগ করেছো, একটু পর মান ভাঙিয়ে দিব। তুমি এবারও আমায় ভুল প্রমাণ করে দিলে। ওই সময় থেকে আমার সাথে কথা বলা বন্ধ করে দিলে। ডাইনিং টেবিলে বসে আমার পাশে বসে খাও, অথচ এমন হাবভাব ছিল তোমার, তুমি আমাকে চিনোই না। আর তুমি ড্যাড আম্মুর সাথে কতই না খোশ গল্প তোমার। যেই শাড়ি নিয়ে এত কিছু ঘটে, সেই শাড়ি তোমায় সেই সঙ্গে সেই ডিজাইনের শাড়ি 10-12টা। তোমার মন তবু একটুও করলো না, একটি শাড়িও ছুঁয়ে দেখলে না। রাগ অভিমান করে 2 মাস পার করে দিলে, ঠিক যেমনটা 3 বছর আগে করেছিলে। মনে আছে তোমার, আমায় ভুল বুঝে অন্য এক ছেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলে। অবসর শেষে বিয়েটা হয়ে ওঠে না, তবে দিনটা আমার মনে দাগ কেটে গেছে। আমি তো মনেই করে নিয়েছিলাম তোমার বাবাকে আমার ড্যাড খুন করেছে, যার জন্য বাড়ি ছেড়ে চলে যাই। পাত্র যেদিন তোমায় দেখতে আসে সেদিনও আমার ফোনে কল আসে। সে রাতে আমি ঘুমাইনি, নির্ঘুম কাটে সারাটা রাত। মস্তিষ্ক বারংবার বলে তোমায় অন্য ছেলে কেন দেখতে আসবে। তোমার বিয়ের দিন আমি ঢাকার বাইরে চলে যাই, বলতে পারো পালিয়ে যাই। আমার যে সেদিন পৃথিবীর সব কিছু বিষাদ লাগছিল, মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি না কেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টে ফেলি, বিয়ে করলে তুমি আমাকেই করবে, অন্য কাউকে নয়। তবে ঢাকায় ফিরতে গিয়ে মাঝপথে আমার অ্যাক্সিডেন্ট হয়, গুরুতর। অ্যাক্সিডেন্টে আমার পা ভেঙে যায় একটা, শরীরের বেশ কিছু জায়গাও বেশ জখম হয়। তার মধ্যেও ভয় ডর আমাকে ঝাপটে ধরেছিল সেদিন। মনে ছিল এই বুঝি তোমায় হারিয়ে ফেললাম। বিয়ে করে নিলে না তো? পাগল পাগল লাগছিল। চিকিৎসার মাঝপথে আমি জোর জবরদস্তি করে হসপিটাল থেকে বেরিয়ে তোমার কাছে যেতে গিয়েও পারি না। তবে শেষ সময় রফিক আঙ্কেল আমায় হেল্প করে। আমি তার কাছে কৃতজ্ঞ সর্বদা। আমার মিথ্যে মৃত্যুর খবর তোমাদের কাছে তিনি পৌঁছে দেয়। এটা আমি তাকে করতে বলি, কি করতাম? মাথা কাজ করছিল না, বাধ্য হই। সঙ্গে সঙ্গে তোমরা লাইন দিয়ে ছুটে আসো হসপিটালে। মর্গের বাইরে সবার আগে তুমি উপস্থিত হও। আমি মর্গের ভিতরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। অনেক হিসাব ছিল তোমার সাথে, কিন্তু তুমি মর্গের বাইরে অচেতন হয়ে যাও, ঢরে পড়ো ফ্লোরে। যেখানে রাগ অভিমান করার কথা ছিল আমার 1000 গুণ, সেখানে তুমি ঘুমের ওষুধ খেয়ে হসপিটালে ভর্তি হও। যেখানে তুমি আমার সেবা করবে, সেখানে ভাঙা পায়ে আমি তোমায় নিয়ে হসপিটালে ছোটাছুটি করি। তোমার চিকিৎসার 12 ঘন্টা পর তোমার জ্ঞান ফিরে। 13 ঘন্টায় আমাদের দুজনের পরিবার আমাদের বিয়ে দেয়। অতপর তোমায় ভালোবেসে আমি হয়েছি ভস্য, পেয়েছি সুখ, পেয়েছি দুঃখ। তাই তো আমার অহংকারী নিঃসৃষ্ট। রিহানের কলম থেমে গেল, চোখের কার্নিশ বেয়ে পানি পেরিয়ে এলো
এখনও এসব মনে হলে তার কষ্ট হয়। চোখের পানি আপনা আপনি বেরোয়। কাগজের পৃষ্ঠাটা ভাঁজ করে একটা বইয়ের পাতার মাঝখানে রেখে দিল। উঠে দাঁড়ালো। ঘড়িতে 11:59। বারান্দার লাইটের আলোয় বোঝা যাচ্ছে মহুয়ার পুরো শরীর ঢাকা কাঁথায়। রিহান ভ্রু কুঁচকে আস্তে করে ঘরের লাইট জ্বালালো, মহুয়ার দিকে তাকালো। মহুয়া কাঁথা মুড়িয়ে শুয়ে, মুখ পর্যন্ত কাঁথার শরীর ঢাকা। রিহানের কপালে ভাঁজ পড়ল। গরমকাল চলছে এখন, তাছাড়াও এই সময়ে গরম ভাব থাকে শরীরে সব সময়। তুমুল বৃষ্টির মধ্যেও গরম লাগে। মেয়েটার কি শরীর খারাপ লাগছে। রিহান দ্রুত পায়ে মহুয়ার দিকে এগিয়ে গেল। মহুয়ার কাছে গিয়ে ফ্লোরে বসে আস্তে করে মহুয়ার মুখ থেকে কাঁথা সরালো। মহুয়ার চোখ বন্ধ, ঘুমিয়ে। রিহান মহুয়ার কপালে হাত ঠেকালো। না, শরীরের তাপমাত্রা ঠিক আছে। রিহান মহুয়ার মুখের দিকে সাবধানে ঝুঁকে মহুয়ার কপালের মধ্যিখানে প্রগাঢ় চুমু খেলো। মহুয়াকে হালকা করে জড়িয়ে ধরে গলদেশে মুখ গুজে আওড়ালো। ভালোবাসি মহু। সঙ্গে সঙ্গে উত্তর এলো। আমিও তোমায় ভালোবাসি রিহান। রিহান ভরকে গেল। ভরকে গিয়ে মহুয়াকে নিজের থেকে সরালো। বিছানায় তাকালো। মহুয়া শুয়ে, চোখ যুগল খোলা। মহুয়া কাঁথা সরালো শরীর থেকে। মহুয়া শাড়ি পরে, রিহানের সেই আসমানি সাদা রঙের মিশ্রণের শাড়িটা। রিহান থমকালো। মহুয়া কুচি দিয়ে শাড়ি পরায় তার উদর আরও বড় দেখাচ্ছে। মনে হচ্ছে 9 মাস চলছে, যদিও তার 8 মাস চলছে। মেয়েটাকে আজ শাড়িতে চমৎকার লাগছে। তবে শাড়ি পরলো কখন? ঘুমানোর সময় তো ঢিলে ঢালা ফ্রক পরা ছিল। রিহান অবাক কণ্ঠে বলল। তুমি এই শাড়ি পরে কেন? মহুয়া মিষ্টি স্বরে বলল। যার জন্য কিনেছো সেই পড়েছে। রিহানের ভ্রু কুঁচকে এলো, তারপর বলল। মানে? মহুয়া বিছানা থেকে নেমে দাঁড়ালো। রিহানের অতি নিকটে এলো। দুপা উঁচু করে রিহানের সমান হওয়ার চেষ্টা করলো। তবে মহুয়ার জন্য কষ্টকর হচ্ছে। রিহান মহুয়াকে অপলক দৃষ্টিতে দেখছে। মহুয়া থামলো, ক্লান্ত হয়ে গেছে এইটুকুতে। রিহান চোখে হাসলো। মহুয়ার মাঝে তার যতটুকু দূরত্ব ছিল সে কাছে এসে তা খুঁচিয়ে দিল। মহুয়ার উষ্ঠ প্রসারিত হলো। রিহান একটু হেলে নিচু হলো। মহুয়া খপ করে দুহাতে রিহানের গলা পেঁচিয়ে ধরলো। রিহান পুনরায় চোখে হাসলো। মহুয়া আদুরে কণ্ঠে শুধালো। আমি তো তোমার অঙ্গারিনী রিহান। এই যে আপনাদেরকে বলছি, আজকে আপনারা সবাই কমেন্ট করবেন, 2 লাইন করে হলেও। জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের।